আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে মুক্তিযুদ্ধের প্রকৃত ঘোষণা, এর মাধ্যমে যুদ্ধের প্রস্তুতি ও রণকৌশলের নির্দেশনা দিয়েছিলেন বঙ্গবন্ধু, বলেছেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মের কাছে ভ্রান্ত ইতিহাস তুলে ধরছে আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। ৭ মার্চ স্বাধীনতার কোনো ঘোষণা আসেনি, বলেছেন আমির খসরু। বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন রাজনৈতিক কূটকৌশল, বলেছেন ওবায়দুল কাদের। জিয়ার খেতাব বাতিল এখনো চূড়ান্ত নয়, জানিয়েছেন মোজাম্মেল হক। দেশের ইমেজ নষ্ট করলে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন বিবেচনা করা হবে না, হুঁশিয়ারি প্রধান বিচারপতির। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণই মুক্তিযুদ্ধের প্রকৃত ঘোষণা। এই ভাষণের মাধ্যমে যুদ্ধের প্রস্তুতি ও রণকৌশলের পূর্ণাঙ্গ নির্দেশনা দিয়েছিলেন শেখ মুজিব। সে সময় ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি থেকে নিয়ন্ত্রণ করা হতো পুরো দেশকে। বঙ্গবন্ধু কন্যা বলেন, ৭৫ পরবর্তী নিষিদ্ধ ৭ মার্চের ভাষণ এখন জাতিসংঘ স্বীকৃত। জাতির পিতার আকাঙ্ক্ষার রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিতে সরকার অনেক দূরে গিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক ভাষণটির প্রেক্ষাপট উল্লেখ করে স্মৃতিচারণ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ৭ই মার্চে ভাষণ যখন দিতে যাবেন, তখন আমার মায়ের একটাই পরামর্শ ছিল, সারাটা জীবন সংগ্রাম করেছো তুমি, তোমার মনে যে কথা আছে তুমি ঠিক সেই কথাটাই বলবে, কারো কথা শোনার তোমার প্রয়োজন নাই। সরকার প্রধান জানান, ৭ই মার্চের ভাষণেই ছিল মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ নির্দেশনা। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এবং এই ভাষণে কিন্তু দুইবার তিনি এই কথাটা বলেছেন এবং শেষের বার সব থেকে জোর দিয়ে বলেছেন। অর্থাৎ এটা যে স্বাধীনতার সংগ্রাম বা এই যুদ্ধটা যে স্বাধীনতার যুদ্ধ হবে, সেই কথাটাই কিন্তু তিনি স্পষ্ট বলে গেছেন। এটা একদিক থেকে বলতে গেলে ৭ই মার্চই তো প্রকৃত স্বাধীনতার ঘোষণা। এবং এই ঘোষণার পর থেকে একটা অর্থাৎ পূর্ববঙ্গ কিভাবে চলবে সকল দিক নির্দেশনা দিয়েছেন। এবং সবথেকে ঐতিহাসিক ব্যাপার হলো, সে সময় কিন্তু ওই ৩২ নম্বর বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে নির্দেশনা দিতেন, সেই নির্দেশনায় দেশ চলত। বঙ্গবন্ধুর ভাষণ প্রচারে অলিখিত নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে আক্ষেপ প্রকাশ করেন শেখ হাসিনা। আজকে এই ভাষণ বিশ্ব স্বীকৃতি যেমন পেয়েছে, তেমনি জাতিসংঘের প্রতিটি ভাষায় এই ভাষণটা, প্রতিটি ভাষায় এটা অনুবাদ করে প্রচার করা হচ্ছে। যে ভাষণ তার নিজের সৃষ্টি, বঙ্গবন্ধু শেখ মুজিবের নিজের সৃষ্টি, বাংলাদেশে একদিন নিষিদ্ধ হয়ে গিয়েছিল, আজকে জাতিসংঘে সেটা স্বীকৃতি পেয়েছে। আজকে বাঙালি জাতি আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। ইনশাল্লাহ জাতির পিতার আকাঙ্ক্ষা আমরা পূর্ণ করব। বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে। সে মুক্তির পথে অনেক দূর আমরা এগিয়ে গেছি। দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির ৭ই মার্চ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া কিছুই নয়। রোববার সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিদর্শন স্বরূপ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা, জাতির পিতার ছোট কন্যা এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও এ সময় উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সভাপতির শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক সিনিয়র নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানান আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।
স্বাধীনতার ইতিহাসকে যারা বিকৃত করেছে, যারা ৭ই মার্চকে নিষিদ্ধ করেছিল, ৭ই মার্চের ভাষণকে নিষিদ্ধ করেছিল, তারা আজকে রাজনৈতিক কূটকৌশলের আশ্রয় নিয়ে এই ৭ই মার্চ পালন করছে, সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রাম দিয়েছে। তাদের এই সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রাম আসলে একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সাথে নিয়ে সব অপশক্তিকে প্রতিহত করার শপথ নেন ওবায়দুল কাদের। আমাদের আজকের শপথ, মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ করে সাম্প্রদায়িকতা সহ সকল অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করব। ঐতিহাসিক ৭ মার্চকে ঘিরে আওয়ামী লীগের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন ৯ মার্চ ইয়াহিয়ার সাথে ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনাই প্রমাণ করে ৭ মার্চ স্বাধীনতা কিংবা সশস্ত্র যুদ্ধের কোনো ঘোষণা আসেনি। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে নতুন প্রজন্মের কাছে ভ্রান্ত ইতিহাস তুলে ধরছে। প্রথমবারের মতো ঐতিহাসিক ৭ মার্চ পালন করল বিএনপি। দিনটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করা হয়। এতে নেতারা বলেন, কাউকে বড় ছোট করতে নয়, বিএনপি ৭ মার্চ পালন করছে জনগণকে প্রকৃত ইতিহাস জানাতে। স্বাধীনতার ইতিহাসের মাইল ফলকগুলো তুলে ধরাই বিএনপির লক্ষ্য। আওয়ামী লীগ মন গড়া ইতিহাস তৈরি করে প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও অভিযোগ করেন নেতারা। ৭ই মার্চে আমরা কি আশা করেছিলাম? বাস নিয়ে গেছি, লাঠি নিয়ে গেছি, একটা ঘোষণা তো এসেই যাবে। কিন্তু দেখলাম না, কোনো ঘোষণা আসে নাই। বরং ওই পাকিস্তানি কাঠামোর ভিতরে থেকেই কিভাবে মরহুম শেখ মুজিবুর সাহেব প্রধানমন্ত্রী হতে পারবেন সেই প্রচেষ্টা চলছে। ৭ই মার্চের পরবর্তী দিনগুলোতে আওয়ামী লীগ সঠিকভাবে ইয়াহিয়া খান এবং ভুট্টোর সাথে আলোচনায় লিপ্ত হয়েছিলেন যে তারা ভোটে জিতেছে, তাদেরকে ক্ষমতা দেওয়া হচ্ছে না, তাদেরকে বঞ্চনা করা হচ্ছে অগণতান্ত্রিকভাবে। সুতরাং আলোচনা হয়েছে, সেটাও সঠিক ইতিহাস। শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন বিএনপি নেতারা। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জনগণের প্রতিনিধি তখন আওয়ামী লীগ। জনাব শেখ মুজিবুর রহমান সেই সংখ্যাগরিষ্ঠতা দলের নেতা। আমি মনে করি এই যে তার বক্তব্য, এটা সঠিক। ওই সময়ে সেটাই তার বক্তব্য রাখা উচিত ছিল, সেটাই রেখেছে। যুদ্ধ আর সংগ্রাম দুটোর সঙ্গে একটা সম্পর্ক অবশ্যই রয়েছে, কিন্তু সংগ্রাম আর যুদ্ধ এক নয়। যুদ্ধ হচ্ছে যখন অস্ত্র হাতে সশস্ত্রভাবে আপনি একজন এনিমি, প্রত্যক্ষ যে শত্রু আপনার, তার বিরুদ্ধে আপনি যখন লড়াই করতে শুরু করেন, যুদ্ধ করতে শুরু করেন, তাকে হত্যা করার জন্য আপনি কাজ করেন, সেটাই হচ্ছে যুদ্ধ। তাকে পরাজিত করার জন্য আপনি সেই অগ্রহণটা করেন। সংগ্রাম তো সবসময় জাতি করে, মানুষ করে, পরিবার করে, বিভিন্নভাবে একটা মানুষের সে সংগ্রাম করে তার জীবনের জন্য, যে শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে ক্ষমতায় টিকে থাকার জন্য, নিজেদেরকে মহিমান্বিত করার জন্য, একজন মানুষকে মহিমান্বিত করার জন্য, একটি পরিবারকে মহিমান্বিত করার জন্য তারা শুধুমাত্র মিথ্যা ইতিহাস এই দেশের মানুষের উপরে চাপিয়ে দিতে চায়। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে সবার কৃতিত্ব বাদ দিয়ে নিজেদের কৃতিত্ব তুলে ধরছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সাম্প্রদায়িক অপশক্তি ও ষড়যন্ত্রকারীদের মূলোৎপাটনে ৭ই মার্চের ভাষণ বাঙালির প্রেরণার দীপশিখা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে বিএনপি দূরভিসন্ধি নিয়ে দিনটি পালন করছে কিনা এমন প্রশ্ন তুলেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক জানিয়েছেন, জিয়াউর রহমানের খেতাব বাতিলের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে খুলনা জেলা প্রশাসন ১.৫ লাখ খুদে বঙ্গবন্ধুর সমাবেশ আয়োজন করে।
এতে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানে তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা তরুণদের জন্য রোল মডেল। সাম্প্রদায়িক অপশক্তি ষড়যন্ত্রকারীদের মূলোৎপাটনে ৭ই মার্চের ভাষণ আমাদের প্রেরণার দীপশিখা। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে বিএনপির ৭ই মার্চ পালনের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী। সরকারের নানা উদ্যোগে শুধু পাঠ্যপুস্তক নয়, মানুষের মন থেকেও বিকৃত ইতিহাস মুছে গেছে বলে জানান তিনি। যারা এই ভাষণকে নিষিদ্ধ করেছিল, ইতিহাসকে বিকৃত করেছিল, বঙ্গবন্ধুর নামটাও নিষিদ্ধ করে দিয়েছিল, তারা ৭ই মার্চ পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এটি কোন দুরভিসন্ধি নিয়ে পালন করছে আমি জানি না। আশা করব আরও যে বিকৃত ইতিহাস আপনারা মানুষের সামনে তুলে ধরছেন, খলনায়ককে নায়ক বানানোর চেষ্টা করছেন, সেই অপচেষ্টাও আপনারা পরিহার করবেন। সকালে রাজধানীর শিখা চিরন্তনে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর হিসেবে 2টি বাসের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জিয়াউর রহমানের খেতাব বাতিল নিয়ে জামুকার সুপারিশের অগ্রগতি নিয়ে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জিয়াউর রহমান, খুনি মুস্তাক, মাহবুবুল আলম চাষি সহ আরো অনেক খুনিদের নাম সেদিন আলোচনা হয় যে তারাও বঙ্গবন্ধুর খুনের সাথে জড়িত। সারা জাতি তা জানে, বিশ্ববাসী তা জানে, কিন্তু তার প্রমাণক কি আছে সেগুলো তুলে ধরার জন্য 2 মাস সময় দিয়ে আমরা একটা কমিটি গঠন করেছি, যে তারা তথ্যপত্র দিয়ে আমাদের কাছে রিপোর্ট দেওয়ার পর আমরা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকাতে সেগুলো আলোচনা করে তারপর সেই রিপোর্টের আলোকে আমরা হয়তো ভবিষ্যতে সুপারিশ করব। কিন্তু আমরা ওই দিন যে বাতিল হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি, আলোচনা হয়েছে। 26 মার্চ মুক্তিযোদ্ধাদের প্রাথমিক তালিকা ও 16 ডিসেম্বর রাজাকারদের তালিকা প্রকাশের কথাও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দেশের ইমেজ নষ্ট করলে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন বিবেচনা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার সিলেটের গোলাম সরওয়ারকে হাইকোর্টে দেয়া জামিন মেডিকেল গ্রাউন্ডে বহাল রেখে আজ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। ভার্চুয়াল কোর্ট শেষে অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন জানান, শুনানিতে আসামি পক্ষের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, শিক্ষিত মানুষ কিভাবে এগুলো লেখে। তিনি আরও বলেন, মনে রাখতে হবে দেশের ইমেজ সবার আগে। কারো লেখায় দেশের ইমেজ নষ্ট হলে জামিন বিবেচনা করা হবে না। ত্রুটিপূর্ণ মন্তব্য করে তাকে চরিত্র হনন করা অথবা তার নিজের মিথ্যা এমন কোনো কিছু ছড়িয়ে দেওয়া, এইসব কারণে এই আইনটাকে প্রয়োগ করা হয়। এখন যদি অপপ্রয়োগ হয় তার ভিতরে ব্যবস্থা আইনেই আছে। যদি কেউ মনে করে তাদেরকে অপপ্রয়োগ করা হয় সেটা প্রতিরোধ দিতে পারে। সেই ক্ষেত্রে তো এই আইন যদি না থাকে তাহলে তো মানুষের যে ব্যক্তিগত যে নিরাপত্তা সেটা বিনষ্ট হবে। মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন স্মৃতি নিয়ে লেখা উই আনসার দ্য কল বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। কুর্মিটোলা আর্মি গলফ ক্লাব গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন। এ সময় বক্তারা যুদ্ধকালীন নানা স্মৃতিচারণ করেন। বলেন, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সততার সঙ্গে দায়িত্ব পালন করলে মুক্তিযোদ্ধাদের সম্মান করা হবে। রবিবার বিকেলে কুর্মিটোলা আর্মি গলফ ক্লাব গার্ডেনে মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন স্মৃতি নিয়ে রচিত উই আনসার্ড দ্য কল শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন। স্মরণ করেন বঙ্গবন্ধুর ডাকে প্রথম ও দ্বিতীয় যুদ্ধকালীন প্রশিক্ষণের সময় মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ঘটনা। আহ্বান জানান বর্তমান প্রজন্মকেও দেশ গড়ায় সামিল হতে। Newborn country with very nascent kind of infrastructure, medical support, how an officer endured that, we can easily feel it now. Those testimonies are there in this book. It will be a treasure for us, our present generation officers of Bangladesh Army, to read through it and get a feel of it, that what our forefathers, torchbearers, did for us. এ সময় বক্তারা বলেন, নিজ নিজ কর্মক্ষেত্রে সততার সাথে কাজ করাই দেশপ্রেমের বহিঃপ্রকাশ। দেশপ্রেম কি একটি ঐতিহাসিক অধ্যায়? আমার ক্ষুদ্র বিবেচনায় দেশপ্রেম হচ্ছে সর্বক্ষণের। দেশপ্রেমের অভিব্যক্তি ভিন্নতর হয়। ওই সময় যারা আমরা বেঁচে ছিলাম বা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের অভিব্যক্তি হয়েছে থ্রু অ্যান আর্ম স্ট্রাগল। 135 জন তরুণ ছাত্র, শিক্ষক ও পেশাজীবী এই গ্রন্থে তাদের জীবন্ত স্মৃতিচারণ করেন। উই আনসার্ড দ্য কলে রয়েছে মোট 36টি প্রবন্ধ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
শুধু মন্দ নয়, বাংলাদেশের ভালো দিকগুলো উপস্থাপনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। বাংলাদেশের খারাপ দিকগুলো বেশি উপস্থাপন হওয়ায় উষ্মা প্রকাশ করেন তিনি। রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে ঐতিহাসিক 7ই মার্চের আলোচনায় এসব বলেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, বিশ্বের সবচেয়ে ভালো পোশাক কারখানা বাংলাদেশে থাকলেও আলোচনায় খারাপ দিকগুলো তুলে ধরার মানসিকতা পাল্টাতে হবে। সরকারের নানা পদক্ষেপের কারণে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে আর কোনোভাবেই থামিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাছাকাছি পৌঁছানো সম্ভব হয়েছে বলে দাবি করেন ডক্টর AK আব্দুল মোমেন। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন। উই আর নো লঙ্গার এ বাস্কেট কেস উইথ নো হোপ অফ সার্ভাইভাল। উই আর এ ল্যান্ড অফ অপরচুনিটি। উই আর এ ভাইব্রেন্ট ইকোনমি। এখন কিন্তু বাংলাদেশের লেবার যান একটি গার্মেন্টে পৃথিবীর মধ্যে 10টি সবচেয়ে উন্নত এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি গার্মেন্টের মধ্যে 7টি বাংলাদেশে। কিন্তু সেই ছবি আমি কখনো দেখি। পাবলিক ডিপ্লোমেসির উপর জোর দিতে, আমাদের কন্ডিসিভ এনভায়রনমেন্ট তৈরি করতে, স্বদেশে বিদেশে ভাবধারা পরিবর্তন করতে, ব্র্যান্ড নেম পরিবর্তন। রমজান উপলক্ষে পেঁয়াজের সংকট ও তার দাম বেড়ে যাওয়াটা বড় সমস্যা হলেও রাতারাতি এর সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তার মতে, এই সংকট থেকে মুক্তি পেতে হলে উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। দুপুরে সচিবালয়ে ভারতের বাণিজ্য সচিব অনুপ ওয়াধান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে টিপু মুনশি সাংবাদিকদের জানান, বাংলাদেশের বাজারে যখন চাহিদা বেশি তখন ভারত কেন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে এই বিষয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছে। তারা জানিয়েছে, ওই সময়ে তাদের দেশেও বাড়তি চাহিদার কারণে দাম বেড়ে যাওয়ায় রপ্তানি বন্ধ করে সরকার। বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের নির্ধারিত মূল্য ওপাশে গেলেই না মানা ও পাটের অ্যান্টি ডাম্পিং ট্যাক্স সহ বেশ কিছু কারণে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে। স্বাধীনতার 50 বছরকে স্মরণীয় রাখতে ভারতের সঙ্গে ব্যবসা বাড়ানো আশা মন্ত্রীর। বউরা এই রোজা আসার আগেই স্বামীকে বলতে থাকে, আগে কিনে রাখো, রোজা আসতেছে দাম বেড়ে যাবে। আমার বউ তো বলে যে পেঁয়াজ কিনে রাখো, তো যত যন্ত্রণা বেড়ে গেল। তো এইরকম অবস্থা কিন্তু আছে। আর একসাথে যদি আমরা ঢুকে পড়ি তাহলে ও বিক্রেতারা তো সুযোগ নেবেই, আর আমরাই সেই সুযোগটা তো করে দিচ্ছি। যদি ধরেন উল্টাটা, আমরা ঠিক করলাম যে রোজা শুরু হওয়ার 24 ঘন্টা আজ পর্যন্ত আমরা কোনো জিনিসকে রেগুলার থাকবো, কোনো উপায় নেই বিক্রেতাদের দাম বাড়ানোর। অতএব আমরা দুই পক্ষই কিছুটা না কিছু মানে এই ব্যাপারে আমাদের ইনভলভমেন্ট রয়েছে না। তবে সুযোগটা ব্যবসায়ী তো নেই, এরা সুযোগ পেলেই আর কোনো ব্যবসায়ী ছাড়তে চায় না। আমরা চেষ্টা করব। পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ বলেছেন, বাঙালি জাতির অস্তিত্বের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এজন্য 7 মার্চ উদযাপন করতে হবে 1000 বছর ধরে। আর র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, 7ই মার্চের ভাষণ জাতির জন্য অনন্য দৃষ্টান্ত। রাজারবাগ পুলিশ লাইন্সে ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য দেশব্যাপী আনন্দ উদযাপন অনুষ্ঠানও হয়। অনুষ্ঠানটিকে দারিদ্র্যের শেকল ভাঙার উৎসব হিসেবে অভিহিত করেন পুলিশ মহাপরিদর্শক। এদিকে র্যাব আয়োজিত অনুষ্ঠানে বাহিনীটির মহাপরিচালক বলেন, পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ বঞ্চনা থেকে মুক্তি পেতে স্বাধীনতাতেই সমাধান দেখেছিল আপামর বাঙালি। 7 মার্চের জাদুকরী ভাষণে তার রূপরেখা দিলেন বঙ্গবন্ধু। বিশিষ্ট মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 19 মিনিটে যে বক্তব্যটা দিয়েছিলেন, এই 19 মিনিটের বক্তব্য মনে হয়েছে যেন বাংলার প্রতিটি মানুষের মনের কথা। রেসকোর্সের ময়দান থেকে বঙ্গবন্ধু যে আদেশটা দিয়েছেন, যে আহ্বান জানিয়েছেন, সারা দেশের মানুষ সেটাই অনুসরণ করেছে। তার আহ্বানে সারা দেশের মানুষ শিহরিত হয়েছে, উজ্জীবিত হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বের কারণে বা তার বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রীর প্রাজ্ঞ রাষ্ট্রনায়কোচিত রাষ্ট্র পরিচালনার কারণে বাংলাদেশ আজকে স্বল্পোন্নত দেশ এবং আমরা দ্রুত বেগে ধাবমান। খুব শীঘ্রই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব এবং ইনশাআল্লাহ 2041-এ আমরা আধুনিক এবং ধনী দেশে রূপান্তরিত হব। সে লক্ষ্যে আমরা সবাই বজ্র কঠিন ইস্পাত কঠিন ঐক্য, রাষ্ট্রীয় ঐক্য, সামাজিক ঐক্য নিয়ে দায়িত্ব পালন করব দেশপ্রেমের সঙ্গে, সর্বোচ্চ দেশপ্রেমের সঙ্গে। এটাই হোক আমাদের আজকের দিনের প্রত্যয়। গত একদিনে দেশে করোনা ভাইরাসে প্রাণ গেল আরও 11 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 8462 জন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় 14,092 জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 606 জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,50,330 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,037 জন। সুস্থতার মোট সংখ্যা দাঁড়ালো 5,03,003 জনে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 4.30, সুস্থতার হার 91.40 এবং মৃত্যুর হার 1.54%। এক বছর আগে গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। চট্টগ্রাম কারাগার থেকে বন্দি নিখোঁজের ঘটনায় মামলা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে ডেপুটি জেলার ও 2 কারারক্ষীকে। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। এ ঘটনায় জেলার মোহাম্মদ রফিকুল ইসলাম ও ডেপুটি জেলার আবু সাদ্দাতকে প্রত্যাহার করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে সহকারী প্রধান কারারক্ষী মোহাম্মদ নাজিম উদ্দিন ও কারারক্ষী মোহাম্মদ ইউনুসকে। এছাড়া সহকারী প্রধান কারারক্ষী কামাল হায়দারের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে ডিআইজি প্রেজেন্ট সগির মিয়ার নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। শনিবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ রফিকুল ইসলামের করা সাধারণ ডায়েরিটি মামলায় রূপান্তর করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নিজামুদ্দিন জানান, নিখোঁজ হাজতির সন্ধানে অভিযান চলছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নিখোঁজ হাজতি মহানগরীর সদরঘাট থানার একটি হত্যা মামলার আসামি। চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ছাত্রলীগ সভাপতি, হাটহাজারী থানার 6 পুলিশ সদস্য ও 3 সোর্সের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেছেন এক নারী। রবিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সারের আদালতে ওই নারী মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন। আসামিরা হলেন হাটহাজারী উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান রাসেল, হাটহাজারী থানার 3 এসআই মুকিব হাসান, মোহাম্মদ সেলিম মিয়া ও কফিল উদ্দিন, 3 কনস্টেবল মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ সাইফুল ও বৈশাখী রহমান এবং পুলিশের সোর্স মোহাম্মদ রিঙ্কু সুলতান, মোহাম্মদ হেলাল উদ্দিন ও মোহাম্মদ হেলাল। মামলায় বলা হয়, পারিবারিক অশান্তি ও সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ না পেয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান রাসেলের শরণাপন্ন হন বাদী। এই সুযোগে মিথ্যা প্রলোভনে তাকে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটে। গত 28 জানুয়ারি ভুক্তভোগী নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এ রাসেলের বিরুদ্ধে মামলা করেন। ওই নারী আরও অভিযোগ করেন, রাসেল হাটহাজারী গেস্ট হাউসে নিয়ে গেলে সেখানে পুলিশ সদস্যরা তাকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয়। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের গৃহবধূকে গণধর্ষণের ঘটনার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি নির্দেশনা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আলোচিত মামলাটি সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে ছিল। ধর্ষণ ও চাঁদাবাজির 2টি আলাদা মামলায় একই আদালতে একসঙ্গে বিচার করা নিয়ে বাদীপক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে শরণাপন্ন হওয়ায় মামলার সাক্ষ্য গ্রহণ রবিবার পর্যন্ত মুলতবি ছিল। সকালে ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হকের আদালতে হাজির করা হয় ধর্ষণ মামলার 8 আসামিকে। মামলায় বাদীপক্ষের আইনজীবীরা গণধর্ষণ ও চাঁদাবাজির মামলা দুটির বিচার একসঙ্গে একই আদালতে করার জন্য হাইকোর্টে আবেদন করলে তা মঞ্জুর হয়। তবে এই নির্দেশনার মূল কপি আদালতে না পৌঁছালে মামলার কার্যক্রম চলেনি। গত বছরের 25 সেপ্টেম্বর স্বামীর সঙ্গে এমসি কলেজে বেড়াতে গিয়ে ছাত্রলীগের কয়েক কর্মীর ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। দায়রা জজ আদালত দায়রা মামলা 250 স্থগিত রেখে এখন পর্যন্ত কোনো আদেশ করেন নাই, যেহেতু হাইকোর্টের আদেশটা সরাসরি উনার আদালতে এসে পৌঁছে নাই। এই মামলা এবং এই যে দায়রা 250 মামলা একত্রে 2 মামলা দ্রুত বিচার আদালত সিলেটে বিচারের জন্য একটা প্রক্রিয়াধীন আছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঐতিহাসিক 7 মার্চের ভাষণে মুক্তিযুদ্ধের প্রকৃত ঘোষণা, এর মাধ্যমে যুদ্ধের প্রস্তুতি ও রণকৌশলের নির্দেশনা দিয়েছিলেন বঙ্গবন্ধু, বলেছেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মের কাছে ভ্রান্ত ইতিহাস তুলে ধরছে আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। 7 মার্চ স্বাধীনতার কোনো ঘোষণা আসেনি, বলেছেন আমির খসরু। বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন রাজনৈতিক কূটকৌশল, বলেছেন ওবায়দুল কাদের। জিয়ার খেতাব বাতিল এখনো চূড়ান্ত নয়, জানিয়েছেন মোজাম্মেল হক। দেশের ইমেজ নষ্ট করলে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন বিবেচনা করা হবে না, হুঁশিয়ারি প্রধান বিচারপতি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকার ধন্যবাদ।